জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমরা অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিষয়ের 23-25-07 কোর্স কোডের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সটি আলোচনা করছি। আজকের এটি 7ম লেকচার। আজকের লেকচারের টাইটেল হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ 2। দ্যাট মিনস এই কস্ট ভলিউম রিলেশনশিপ চ্যাপ্টার থেকে আমরা এর আগেও একটা লেকচার দিয়েছি। আজকের এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার। তো শুরুতে আমরা দেখে নিচ্ছি আজকের লেকচারের কন্টেন্টগুলো কি কি আছে। এই লেকচারটা হচ্ছে পূর্বের লেকচারের ধারাবাহিকতা বজায় রেখে চলবে, অর্থাৎ যেহেতু এই চ্যাপ্টার থেকে দুইটা লেকচার আমরা দিচ্ছি, প্রথম লেকচারটির কন্টিনিউশন হচ্ছে এই লেকচারটি, অর্থাৎ ষষ্ঠ লেকচারের কন্টিনিউশন হচ্ছে আজকের লেকচার। লেকচার কন্টেন্ট 1. Show the effect on net operating income of changes in variable cost, fixed cost and selling price. অর্থাৎ যদি প্রোডাক্টের ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট এবং সেলিং প্রাইস চেঞ্জ হয়, তাহলে অপারেটিং ইনকামের উপর কি ইফেক্ট করবে সেটা আজকে আমরা আলোচনা করব, দেখতে পারবো এবং এর কিছু এক্সাম্পল দেখব আমরা। Compute the degree of operating leverage at particular level of sales and explain how it can be used to predict changes in net operating income. আমরা একটা নির্দিষ্ট সেলস লেভেলে অপারেটিং লিভারেজ কম্পিউট করতে পারবো এবং এই অপারেটিং লিভারেজ ইউজ করলে বিক্রয় যদি পরিবর্তন হয় তাহলে প্রফিটের কি পরিবর্তন হয়, নেট ইনকামের কি চেঞ্জ হয় সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো। কম্পিউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট অফ মাল্টি প্রোডাক্ট কোম্পানি। একটা মাল্টি প্রোডাক্ট কোম্পানির ব্রেক ইভেন পয়েন্ট আমরা কম্পিউট করতে পারবো অ্যান্ড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো এবং তার সলিউশন করার চেষ্টা করব। ওকে, তো আমরা আগাচ্ছি সামনের দিকে। যেহেতু আমাদের এই লেকচারটি প্রিভিয়াস লেকচারের ধারাবাহিকতা, সুতরাং আমি অল্প কথায় আমরা ষষ্ঠ লেকচারে কি কি আলোচনা করেছিলাম তা একটু বলতে চাচ্ছি। ওকে, আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম কন্ট্রিবিউশন মার্জিন। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কন্ট্রিবিউশন মার্জিন কি and how contribution margin is computed, অর্থাৎ সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন। এটা আমাদের নলেজে রাখতে হবে যদি আজকে আমরা আজকের লেকচার যদি আমরা বুঝতে চাই ভালোভাবে। সুতরাং কন্ট্রিবিউশন মার্জিন নিয়ে আমরা গত ক্লাসে অনেক কথা বলেছি, অনেক এবং দেখেছি হাউ ইট ক্যান বি কম্পিউটেড অর ক্যালকুলেটেড। ওকে, দেন আমরা দেখেছিলাম ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট কি, ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে নির্ণয় করা হয়, ব্রেক ইভেন পয়েন্ট 3টা মেথডের মাধ্যমে আমরা কম্পিউট করতে পারি, অর্থাৎ 3টা মেথড আমরা দেখেছিলাম। সেখানে ছিল ইকুয়েশন মেথড, কন্ট্রিবিউশন মার্জিন মেথড এবং ছিল সিপিবি গ্রাফ দিয়ে আমরা নির্ণয় করতে পেরেছিলাম, ডিটারমাইন করতে পারি ব্রেক ইভেন পয়েন্ট। তারপর আমরা মার্জিন অফ সেফটি নিয়ে আলোচনা করেছি। মার্জিন অফ সেফটি কি, মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ কি এটা, এবং ফাইনালি আমরা দেখেছিলাম যে রিকোয়ার্ড সেলস ইন ইউনিট। যদি নির্দিষ্ট পরিমাণ আমরা প্রফিট অর্জন করতে চাই তাহলে নির্দিষ্ট পরিমাণ প্রফিট অর্জন করতে গেলে আমাদের কতটুকু বিক্রি করতে হবে, রিকোয়ার্ড সেলস কি পরিমাণ হবে সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, তো আমরা সামনে আগাচ্ছি। CVP and changes in variable cost, fixed cost, selling price and volume, অর্থাৎ যেটা আমাদের প্রথম অবজেক্টিভ ছিল বা প্রথম আজকের আলোচনার কন্টেন্ট, সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, সেলিং প্রাইস, সেলস ভলিউম যদি পরিবর্তন হয় তাহলে ব্রেক ইভেন পয়েন্টের কি সিচুয়েশন হয়, কিভাবে এটা চেঞ্জ হয় সেটা আমরা দেখতে চাচ্ছি। The original VCR sales and cost data for Bargo video company are shown below, অর্থাৎ
গত লেকচারে আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেটা এই দা বার্গোর ভিসিআর সেলস নিয়ে আমাদের কথা ছিল। সেখানে আমরা দেখেছিলাম ইউনিট সেলিং প্রাইস 500, অর্থাৎ প্রতিটা ভিসিআর এর বিক্রয় মূল্য ছিল 500, ইউনিট ভেরিয়েবল কস্ট 300, টোটাল ফিক্সড কস্ট 2 লাখ, and break even sales 5 lakh amount or 1000 units। এটা ইউনিটই হতে পারে, ইউনিট ছিল 1000 এবং যদি অ্যামাউন্টে বলি আমরা ব্রেক ইভেন পয়েন্ট, সেটা ছিল 5 লাখ। ব্রেক ইভেন পয়েন্ট কি? ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা লেভেল, এমন একটা স্তর যেখানে প্রফিটও নাই, লসও নাই, অর্থাৎ লাভ লস সমান, সেই জায়গাটাকে বলছি আমরা ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, তো আমরা এখন দেখছি যে চেঞ্জ হলে কি হয়। What effect will a 10% discount on selling price have on the break even point for BCRs? যদি বিক্রয় মূল্যটা সেলস পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় সেলিং প্রাইসের উপরে, অর্থাৎ যদি সেলিং প্রাইস 10% কমে যায়, তাহলে এই বার্গো কোম্পানির ভিসিআর এর ব্রেক ইভেন পয়েন্ট কত হবে সেটা আমাদের দেখার বিষয়, আমরা দেখার চেষ্টা করছি। A 10% discount on selling price reduces the selling price per unit to 450। অর্থাৎ যদি বিক্রয় মূল্য 10% ডিসকাউন্ট দেওয়া হয় বিক্রয় মূল্যের উপরে, দ্যাট মিনস যদি বিক্রয় মূল্য 10% কমে যায়, ডিক্রিজ করে বা রিডিউস করে, তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? আমাদের এক্সিস্টিং সেলিং প্রাইস ছিল 500, এই 500 থেকে মাইনাস করব, 500 এর 10% বাদ দিব, তাহলে থাকবে 450। এটা আমাদের নিউ সেলিং প্রাইস তাহলে দাঁড়াচ্ছে। and variable cost per unit remains unchanged, that means 300, therefore the contribution margin per unit 150, that means selling price 450 minus variable cost 300। আমরা জানি যে contribution margin equal to selling price per unit minus variable cost per unit, so selling price 450 minus variable cost 300, so contribution margin per unit is 150. Now we are going to compute the break-even point in units. Break-even point in units, we know break-even point in units equal to fixed cost divided by contribution margin per unit equal to fixed cost 2 lakh and contribution margin per unit 150। আমরা এখানে পেয়েছি 150, কিভাবে আসছে সেটা। So break-even point in units 1333 units। That means if sales price is reduced by 10% or a discount offer 10% on selling price, then the break-even point for VCRs will be 1333 units। আমরা দেখেছিলাম existing break-even point ছিল 1000 units, এখন সেটা বেড়ে গিয়ে হচ্ছে 1333 units। যদি বিক্রয় মূল্য 10% ডিক্রিজ হয়, তাহলে break-even পয়েন্টটা একটু বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে আমাদের 1333 ইউনিটে। Assume no change in fixed cost, break-even sales are 1330 ইউনিট। যদি ফিক্সড কস্টের পরিবর্তন না হয়, হ্যাঁ, যদি ভেরিয়েবল কস্টে কোনো পরিবর্তন না হয়, শুধু সেলিং প্রাইস 10% ডিসকাউন্ট হয়, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 1333 ইউনিটস ইনস্টেড অফ 1000। ওকে, দেন আমরা আরেকটা চেঞ্জ দেখছি। It is estimated that total fixed cost will increase 30% and that variable cost per unit will decrease 30%। অর্থাৎ যদি ফিক্সড কস্ট 30% বেড়ে যায় এবং ভেরিয়েবল কস্ট 30% কমে যায়, what effect will the new equipment have no sales volume required have on the sales volume required to break even point or break even? That means if increase fixed cost 30% and decrease variable cost 30%, so what will be the break even point? Okay, fine. So let's see. Total fixed cost become 2,60,000 instead of 2 lakh. That means if fixed cost increase 30%, so 2 lakh plus 2 lakhs into 30%, that means total হচ্ছে 2,60,000। অর্থাৎ যদি 30% fixed cost increase হয়, তাহলে নতুন fixed cost দাঁড়াচ্ছে 2,60,000 and variable cost per unit is now 300 minus 300 into 30%, that means 210। অর্থাৎ যদি 30% ভেরিয়েবল কস্ট ডিক্রিজ হয়, তাহলে নতুন করে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 210 and the new break even point
about 900 units calculated as follows, তাহলে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট হবে 900 ইউনিটস এবং সেটা এরকমের। So we know break even point equal to fixed cost divided by unit contribution margin. Fixed cost 2,60,000, আমাদের 2 লাখ ছিল এক্সিস্টিং, সেটা 30% বাড়ার ফলে এখন হয়েছে 2,60,000 and divided by contribution margin per unit 290। আমাদের আগে ছিল কন্ট্রিবিউশন মার্জিন 200, সেটা এখন বেড়ে হয়েছে 290। কিভাবে হলো সেটা আমরা দেখছি একটু, এখানে দেয়া আছে unit contribution margin equal to selling price 500 minus variable cost 210। আগে ছিল 300, এখন এটা ডিক্রিজ হয়ে হচ্ছে 210। that means unit contribution margin 290, so break even point will be 900 units। যদি ফিক্সড কস্ট 30% ইনক্রিজ করে এবং ভেরিয়েবল কস্ট 30% ডিক্রিজ করে, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট দাঁড়াচ্ছে 900 ইউনিট। আমাদের যে অরিজিনাল ফিগার দেয়া ছিল সেখানে ব্রেক ইভেন পয়েন্ট ছিল 1000 ইউনিটস, এখন এটা একটু চেঞ্জ হওয়ায় ফিক্সড কস্ট ইনক্রিজ করেছে, ভেরিয়েবল কস্ট ডিক্রিজ হয়েছে, এগুলো হওয়ার ফলে নতুন করে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 900 ইউনিটস। এরকমের যদি ফিক্সড কস্ট পরিবর্তন হয়, ভেরিয়েবল কস্ট পরিবর্তন হয়, সেলিং প্রাইস পরিবর্তন হয়, আমাদের জন্য এই নতুন করে ব্রেক ইভেন ইউনিট বের করা খুব ঝামেলার কাজ হবে না। আমরা ব্রেক ইভেন ইউনিট যদি পেয়ে যাই, সেখান থেকে অটো পেয়ে যাব আমাদের ব্রেক ইভেন অ্যামাউন্ট। দ্যাট মিনস ইউনিটকে যদি আমরা সেলিং প্রাইস দ্বারা গুণ করি, তাহলে পেয়ে যাচ্ছি আমাদের ব্রেক ইভেন অ্যামাউন্ট। অথবা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর মাধ্যমে আমরা ব্রেক ইভেন পয়েন্ট অ্যামাউন্ট বের করতে পারবো, এবং এটা আমরা জানি যে হাউ টু কম্পিউটেড ব্রেক ইভেন ইন সেলস, দ্যাট মিনস ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা or ডলার অ্যামাউন্ট আমরা বের করতে পারছি। সেক্ষেত্রে ফিক্সড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ছিল। ওকে, then we are going to compute how to compute it, the operating leverage. Okay, operating leverage is a measure of how sensitive operating income is to percentage change in sales। যদি সেলস এর পার্সেন্টেজটা চেঞ্জ হয়, তাহলে অপারেটিং ইনকাম কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা মেজার করে থাকি অপারেটিং লিভারেজের মাধ্যমে। উইথ হাই অপারেটিং লিভারেজ, যদি অপারেটিং লিভারেজটা হাই হয়, ইভেন এ স্মল পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন সেলস ক্যান কজেস এ লার্জ পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন অপারেটিং ইনকাম। দ্যাট মিনস যদি অপারেটিং লিভারেজটা হাই হয়, তাহলে যদি অল্প পরিমাণেও বিক্রয় বৃদ্ধি বা কমে, আইদার ইনক্রিজ করে অর ডিক্রিজ করে, তাহলে আমাদের লার্জ পার্সেন্টেজ প্রফিটটা ইনক্রিজ করবে অর ডিক্রিজ করবে। দ্যাট মিনস অপারেটিং লিভারেজটা হাই হলে যদি বিক্রয়টা কমও ইনক্রিজ ডিক্রিজ করে, সেক্ষেত্রে আমাদের প্রফিটের রেটটা বেশি পরিমাণে ইনক্রিজ ডিক্রিজ করবে। সো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কিভাবে বের করি সেটা একটা ফর্মুলা দেখে নিচ্ছি আমরা। ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন divided by operating income. This is the formula, contribution margin divided by operating income. এখন contribution margin কিভাবে বের করি সেটা আমরা গত ক্লাসে বলেছি, আজকেও বলেছি, আমরা এখন পারি যে how to compute the contribution margin। একটু আমরা রিভিউ করেছি। contribution margin equal to sales minus variable cost, or selling price per unit minus variable cost per unit equal to contribution margin per unit also. The percentage increase in profit, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইনটু পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস, অর্থাৎ কি পরিমাণে প্রফিট ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ওকে, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইনটু পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেলস, আইদার এটা হতে পারে পার্সেন্টেজ ডিক্রিজ ইন সেলস, সেটা হতে পারে। ওখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, দ্য ফলোইং ডাটা পারটেন্স টু এক্সট্রিম বাইক লিমিটেড। তো এক্সট্রিম বাইক কোম্পানির কিছু ডাটা দেয়া আছে, সেক্ষেত্রে কি কি দেয়া আছে? সেলস 5 লাখ, ভেরিয়েবল কস্ট 3 লাখ, কন্ট্রিবিউশন মার্জিন 2 লাখ, এন্ড ফিক্সড কস্ট 1,60,000 এন্ড অপারেটিং ইনকাম 40,000। এখানে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে এক্সট্রিম বাইক কোম্পানির। এই ডাটার মাধ্যমে, এই ইনফরমেশনের মাধ্যমে আমরা অপারেটিং লিভারেজ কম্পিউট করব, এবং অপারেটিং লিভারেজের মাধ্যমে দেখব যদি আমাদের বিক্রয়ের পার্সেন্টেজ চেঞ্জ হয়, তাহলে প্রফিটটা কি হারে ইনক্রিজ অর ডিক্রিজ করে সেটা আমরা দেখার চেষ্টা করব। ওকে,
ক্যালকুলেট এক্সট্রিমস ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। আমরা এক্সট্রিমের ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ বের করার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই অপারেটিং ইনকাম ইকুয়াল টু 5 টাইমস। আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছিলাম যে এক্সট্রিমের কন্ট্রিবিউশন মার্জিন 2 লাখ and operating income 40,000. So degree of operating leverage 2 lakh divided by 40,000 equal to 5 times. Fine. So this is the way to compute degree of operating leverage. Now calculate extremes operating income if extreme achieves a 20% increase in sales, যদি তার সেলসটা 20% ইনক্রিজ হয়, যদি তার বিক্রয়টা 20% ইনক্রিজ হয়, তাহলে অপারেটিং ইনকাম কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। সো 20% ইনটু 5 টাইমস, 20% ইনটু 5 টাইমস, দ্যাট মিনস আমাদের বিক্রয় বৃদ্ধি পেয়েছে 20%, সো 20% ইনটু ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 5 টাইমস ইকুয়াল টু 100% ইনক্রিজ ইন নিট ইনকাম। যদি বিক্রয় 20% ইনক্রিজ হয়, তাহলে নিট ইনকাম এক্সিস্টিং নিট ইনকামের 100% ইনক্রিজ করবে। সো এক্সিস্টিং নিট ইনকাম 40,000 into 100%, that means if sales increase 20%, profit will increase 40,000 or profit will increase 100%. So new net income will be existing profit 40,000 and plus profit increase 40,000, that means 80,000. So extreme, if sales increase by 20% of extreme bikes, then profit also will increase 100% of existing profit and new net income will be 80,000. So যদি আমাদের সেলিং প্রাইস যদি সেলস ডিক্রিজ করে, আমরা দেখে নিচ্ছি ক্যালকুলেট এক্সট্রিম অপারেটিং ইনকাম ইফ এক্সট্রিম এক্সপেরিয়েন্স এ ড্রপ অফ 30% ইন সেলস। যদি তার সেলসটা 30% ড্রপ করে তাহলে কি হবে? সো সেলস ডিক্রিজ 30% into degree of operating leverage 5 times equal to 1,50,000, অর্থাৎ যদি 30% সেলস ড্রপ করে তাহলে প্রফিট ড্রপ করবে 150%, 150%। এক্সিস্টিং প্রফিটের চেয়ে 150% প্রফিট ডিক্রিজ করবে। প্রফিট ডিক্রিজ বাই 40,000 existing profit into 150%, that means profit will decrease 60,000. If sales decrease by 30%, profit will decrease by 60,000. So new net income will be 40,000 minus 60,000, that means minus 20,000, অর্থাৎ new net operating loss will be 20,000. If profit decrease by 30,000, so new net income will be, new net loss will be 20,000 instead of 40,000 net income. Okay, so this is the way to compute degree of operating leverage, and using degree of operating leverage compute net income or net loss. Now we are going to discuss regarding the sales mix. Okay. Sales mix is the relative proportion in which a company's products are sold. যদি একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান একাধিক প্রোডাক্ট সেলস করে, তাহলে সেই সেলসের মধ্যে যে একটা মিক্স থাকে, তাদের যে অনুপাত থাকে, যে কতগুলা এক্স কতগুলা ওয়াই, যদি আমরা মনে করি এক্স এবং ওয়াই বিক্রি করছে, তাহলে কতগুলা এক্স এবং কতগুলা ওয়াই, তার যে একটা রিলেশনশিপ, তার যে একটা অনুপাত প্রপোর্শন, তাকে আমরা বলছি ইউজুয়ালি সেলস মিক্স। ওকে, সো ডিফারেন্ট প্রোডাক্ট হ্যাভ ডিফারেন্ট সেলিং প্রাইসেস, কস্ট স্ট্রাকচারস and contribution margin. অর্থাৎ প্রোডাক্টের তো সেলিং প্রাইস এক রকমের হবে না, চেঞ্জ হবে, ডিফারেন্ট হবে, তাদের কস্ট স্ট্রাকচারও ডিফারেন্ট হবে, অলসো কন্ট্রিবিউশন মার্জিন উইল বি ডিফারেন্ট। সো ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন আমরা প্রথম বের করে নিব ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই টোটাল সেলস, অর্থাৎ একাধিক প্রোডাক্ট মিলে তার মোট কন্ট্রিবিউশন মার্জিন কত,
সেটা আমরা প্রথম দেখে নিব যে মোট ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন কত এবং মোট সেলস কত। সো এটা আমরা এভাবে বের করতে পারি, কন্ট্রিবিউশন মার্জিন অফ প্রোডাক্ট অন প্লাস কন্ট্রিবিউশন মার্জিন অফ প্রোডাক্ট টু and sales of product on and to। সুতরাং এই প্রোডাক্ট অন এবং প্রোডাক্ট টু এই দুইটা প্রোডাক্টের কন্ট্রিবিউশন মার্জিন আমরা একত্রে প্লাস করলাম। সো মোট কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে গেলাম, ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেলাম এবং তাকে আমরা ডিভাইড করব টোটাল সেলস দ্বারা। প্রোডাক্ট ওয়ান এবং প্রোডাক্ট টু দুইটা প্রোডাক্টের সেলস দ্বারা আমরা টোটাল কন্ট্রিবিউশন মার্জিনকে টোটাল সেলস দ্বারা আমরা ডিভাইড করব, তাহলেই পেয়ে যাচ্ছি আমাদের ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন। এখানে এই যে পি অন ভি অন এক্স অন, অর্থাৎ পি অন মাইনাস ভি অন ইকুয়াল টু ইনটু এক্স অন ইকুয়াল টু টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, দ্যাট মিনস সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। সো পেয়ে গেছি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এবং নাম্বার অফ প্রোডাক্ট অন সোল্ড, দ্যাট মিনস প্রোডাক্ট অন এর কন্ট্রিবিউশন মার্জিন, লাইক প্রোডাক্ট টু এর কন্ট্রিবিউশন মার্জিন, এটা প্রোডাক্ট অন এর সেলস ভ্যালু এবং এটা প্রোডাক্ট টু এর সেলস ভ্যালু। So in this way, we can compute the overall contribution margin ratio when sales mix arise. Okay. এখানে একটা এক্সাম্পল আমরা দেখব যে সেলস মিক্সের ক্ষেত্রে কিভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বের করতে পারি। সো ট্রপ কোম্পানি প্রোডিউসেস 3 কাইন্ড অফ ফ্রুট জুস। তারা 3 রকমের ফ্রুট জুস তারা প্রোডিউস করে and whose cost, prices and expected sales level are provided below। নিচে দেয়া আছে এখানে, অর্থাৎ এখানে দেয়া আছে তাদের এক্সপেক্টেড সেলস প্রাইস, ভলিউম এবং ভেরিয়েবল কস্ট স্ট্রাকচার এখানে দেওয়া আছে। সো সেলস প্রাইস পার ইউনিট, দে আর প্রোডিউসেস অ্যাপেল জুস, অরেঞ্জ জুস and ক্যানবেরি জুস। সো সেলস প্রাইস পার ইউনিট, আপেল 1.50, অরেঞ্জ 2 and ক্যানবেরি 2.50। Variable cost per unit, apple 0.50, orange also 0.50 and Canberry also 0.50. Expected sales unit 20,000, apple, orange 20,000 and Canberry also, and Canberry 10,000. So the proportion of sales apple, orange and Canberry 2 to 1, 20,000, 20,000 and 10,000. We may say 2:1. Okay, so 5 টোটাল হচ্ছে 5 2 to 1, দ্যাট মিনস 5। সো 5 ভাগের 2 ভাগ হচ্ছে আপেল রেশিও, 5 ভাগের 2 ভাগ হচ্ছে অরেঞ্জ রেশিও এন্ড ক্যানবেরি রেশিও হচ্ছে 5 ভাগের 1 ভাগ। ট্রপ কোম্পানি হ্যাজ টোটাল ফিক্সড কস্ট 84,000। তার মোট ফিক্সড কস্ট দেয়া আছে 84,000। গিভেন দ্য কারেন্ট সেলস মিক্স, হোয়াট ইজ দ্য ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও? যদি কারেন্ট সেলস মিক্স হয় তাহলে তার ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত হবে সেটা আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে আসছি যে ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল টু টোটাল কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই টোটাল সেলস। সো এখানে আমরা নিয়ে বের করেছি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, এটা আছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। সো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কিভাবে আসছে? এটা হচ্ছে selling price of apple minus variable cost of apple 1.5 minus 0.50 variable cost per unit plum into sale of apple, that means 20,000 units apple sell করা হয়েছিল। so 20,000 units into variable cost per unit, like orange এর ক্ষেত্রেও 20,000 units into contribution margin per unit, like canberry 10,000 units into contribution margin per unit। তাহলে আমরা পেয়ে যাচ্ছি total contribution margin of Truck company, that means total contribution margin of apple, orange and canberry divided by total sales of three juice, that means apple, orange and canberry। So apple sells 20,000 units into 1.5 selling price, plus orange sells 20,000 units into 2 and Canberry sells 10,000 units into 2.5, that means total হচ্ছে আমাদের sales 95,000 এটা and total contribution margin 70,000। অর্থাৎ এর মাধ্যমে আমরা পেয়েছি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন 70,000 এবং টোটাল সেলস পেয়েছি আমরা 90,000। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমরা বলতে পারি যে 0.73684 or
73.68% বলা যেতে পারছে। ইফ টপ সেলস মিক্স রিমেন কনস্ট্যান্ট, হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন সেলস ভলিউম? যদি তাদের এই সেলস মিক্সটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ যদি বিক্রয় বৃদ্ধি পায় তাহলে 2:1 অনুপাতে বৃদ্ধি পাবে, যদি বিক্রয়টা কমে যায় তাহলেও 2:1 অনুপাতে বিক্রয়টা ডিক্রিজ করবে। সুতরাং যদি তাদের সেলস মিক্সটা কনস্ট্যান্ট থাকে, আমাদের সিপিবি অ্যানালাইসিসের যে অ্যাজাম্পশন ছিল সেখানে আমরা এই কথাই বলেছিলাম, অর্থাৎ সেলস মিক্সটা কনস্ট্যান্ট থাকবে তাহলেই আমরা এটাকে অ্যানালাইসিস করতে পারবো অথবা এটা ইফেক্টিভ হবে। সুতরাং সেলস মিক্স মাস্ট বি কনস্ট্যান্ট রিগার্ডিং সিভিপি অ্যানালাইসিস। সো ব্রেক ইভেন সেলস ইকুয়াল টু ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমাদের ফিক্সড কস্ট দেয়া আছে 84,000, আমাদের ফিক্সড কস্ট দেয়া আছে এই ট্রপ কর্পোরেশনের 84,000, যেটা আমরা এখানে দেখেছি এই যে 84,000। সুতরাং ফিক্সড কস্ট 84,000 ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 73.68, যেটা আমরা কম্পিউট করলাম একটু আগে, রেটটা এখান থেকে আমরা পেয়েছিলাম, এই যে রেটটা পেয়েছি। সুতরাং আমাদের ব্রেক ইভেন সেলস হচ্ছে $1,14,000, $1,14,000 আমরা অ্যামাউন্টে পেয়েছি, ডলারে পেয়েছি, বা টাকা যদি বের করতে বলি সে টাকার আমরা অঙ্কে পেয়েছি ব্রেক ইভেন সেলস। সো যেহেতু আমরা অ্যামাউন্টে পেয়েছি, এটাকে আমরা কনভার্ট করতে পারবো ব্রেক ইভেন ইউনিটে। সো ব্রেক ইভেন সেলস ইন ইউনিট যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাচ্ছি যেহেতু অ্যাপেলের রেশিও হচ্ছে 2, অরেঞ্জের রেশিও 2 অ্যান্ড ক্যানবেরি রেশিও হচ্ছে 1, দ্যাট মিনস 5/2 আপেল, 5/2 অরেঞ্জ অ্যান্ড 5/1 হচ্ছে ক্যানবেরি। সুতরাং 2 ডিভাইডেড বাই 5 ইন্টু এক্স ইন্টু 1.5, যেহেতু অ্যাপেলের সেলিং প্রাইস হচ্ছে 1.5, অর্থাৎ ব্রেক ইভেন সেল যেটা আসছে এটা কিভাবে হচ্ছে, এই যে 1,14,000 এটা হলো কার? এতটুকু আপেল বিক্রয়ের ফল, এতটুকু অরেঞ্জ বিক্রয়ের ফল, প্লাস এতটুকু আমাদের ক্যানবেরি বিক্রয়ের ফল ইকুয়াল টু হচ্ছে 1,14,000। টোটাল বিক্রয়ের 2/5 ইন্টু এক্স ইন্টু 1.5, বিকজ অ্যাপেলের সেলিং প্রাইস হচ্ছে 1.5, লাইক অরেঞ্জের ক্ষেত্রেও সাইন 2.5x, 2 ডিভাইড বাই 5x ইন্টু 2। এখন 2 হচ্ছে, অরেঞ্জ হচ্ছে 2 ভাগ, দ্যাট মিনস 2:1, 5/2 হচ্ছে অরেঞ্জ, অ্যান্ড সেম ক্যানবেরি 5/1 x ইন্টু 2.5। যদি এটাকে আমরা ইকুয়েশন করতে যাই তাহলে দেখতে পাবো যে x এর মান চলে আসছে 60,000 ইউনিট। সুতরাং আমাদের ব্রেক ইভেন সেলস যদি ইউনিট বলি, সেই ইউনিট দাঁড়াচ্ছে 60,000 ইউনিট। টোটাল অ্যাপেল, অরেঞ্জ অ্যান্ড ক্যানবেরি মিলে আমাদের বিক্রি করতে হবে 60,000 ইউনিটস। যদি 60,000 ইউনিটস বিক্রি করা যায়, এটা হচ্ছে ব্রেক ইভেন সেলস। এখন এই 60,000 ইউনিটের মধ্যে কতটুকু আপেল, কতটুকু অরেঞ্জ, কতটুকু ক্যানবেরি, অর্থাৎ 5/2 আপেল, 5/2 অরেঞ্জ অ্যান্ড 5/1 হচ্ছে ক্যানবেরি, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নিচ্ছি। সো এটা এখানে আমাদের কি পেলাম? আমরা এখানে পেয়েছি হাউ টু কম্পিউটেড ব্রেক ইভেন পয়েন্ট রিগার্ডিং সেলস মিক্স। যদি সেলস মিক্স থাকে, প্রোডাকশনের একাধিক প্রোডাক্ট বিক্রি করে, সেক্ষেত্রে কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট কম্পিউট করা হয় সেটা আমরা দেখলাম। এখন 60,000 এর মধ্যে ব্রেক ইভেন পয়েন্ট অফ আপেল উইল বি 24,000, that means 60,000 units divided by 5, that means 2, 2, 1, 2 plus 2 plus 1, 5, so 5 and 2 হচ্ছে অ্যাপেলের 2, 20,000, 20,000, 10,000, that means 2, 2, 1. So break even point of apple equal to 24,000, same orange 24,000 and same Canberry 12,000. ওকে, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ব্রেক ইভেন পয়েন্ট 60,000 and ইন্ডিভিজুয়াল 60,000 এর মধ্যে আপেল বিক্রি হবে 24,000, অরেঞ্জ বিক্রি হবে 24,000 and ক্যানবেরি বিক্রি করতে হবে 12,000। তাহলে আমরা পেয়ে যাচ্ছি ব্রেক ইভেন পয়েন্ট রিগার্ডিং সেলস মিক্স। যদি সেলস মিক্স থাকে, একাধিক প্রোডাক্ট বিক্রি করে থাকে, তাহলে আমরা এভাবে আমরা ব্রেক ইভেন পয়েন্ট কম্পিউট করতে পারি। ওকে,
তো আমরা থিওরিটিক্যালি আলোচনা আমাদের মোটামুটি সিলেবাসে যেটা আছে সেটা আমরা শেষ করতে পেরেছি। আমরা এখন একটা অঙ্ক দেখব। ওকে, আমরা যে প্রবলেমটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বইয়ের একটা এক্সাম্পল দেখব। এটা নেওয়া হয়েছে এদের 16 এডিশন থেকে। তো তোমরা যখন এই লেকচারটা দেখবে তখন এই অঙ্কটা সামনে রাখবে বই থেকে, কারণ আমরা বারবার স্ক্রিন ওঠানামা করানো যাচ্ছে না বা সম্ভব না এটা। সুতরাং তোমাদের বইটা সামনে রাখতে হবে, আদারওয়াইজ এনিহাউ এটা কালেক্ট করে নিতে হবে। এই কোশ্চেনটা, এই অঙ্কটা তোমাদের প্রবলেমটা তোমাদের সামনে না থাকলে এটা হয়তো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো না, বা ক্লিয়ারলি বোঝানো যাবে না, অথবা তোমরাও ক্লিয়ার বুঝতে পারবে না। এটা যদি প্রিভিয়াস কোনো এডিশন হয়, দ্যাট মিনস 14, 13 or 10, ইভেন 10 এডিশনের ক্ষেত্রে অঙ্কটা কোনো পরিবর্তন হয় নাই, অঙ্কটা হুবহু সেম রয়েছে। তো সুতরাং তোমরা এই অঙ্কটা সামনে রাখবে যখন লেকচারটা দেখবে। তো দেখছি কি আছে। Bolter company manufactures and sells a specialized cordless telephone for high electromagnetic radiation environment. The company's contribution from an income statement for the most recent year is given below. ওদের ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে এখানে। তো সেটা কিভাবে দেয়া আছে দেখি আমরা। সেলস 20,000 and total হচ্ছে 12 লাখ, 20,000 into selling price 60, that means 12 lakh, and percentage of sales 100%. Sales percentage, sales 100%ই থাকে এই পরিমাণ সেলস। ভেরিয়েবল এক্সপেন্সেস 9 লাখ, পার ইউনিট ভেরিয়েবল এক্সপেন্সেস 45। সো পার্সেন্টেজ অফ সেলস আমরা এটা জানি না, বা আমাদের বের করে নিতে হবে যে ভেরিয়েবল এক্সপেন্সেসের রেশিও কত সেলের ভিত্তিতে। and contribution margin, sales minus variable expenses, that means 3 lakh, and contribution margin per unit 15, and contribution margin ratio আমাদের দেয়া নাই, এটা হয়তো আমাদের খুঁজে নিতে হচ্ছে বা আমাদের বের করে নিতে হবে contribution margin ratio। and fixed expenses 2,40,000, so net operating income 60,000. variable contribution margin minus fixed expenses equal to net operating income। এটা আমরা এর আগেও বলেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন কন্টেইন করে দুইটা জিনিস, ফিক্সড এক্সপেন্সেস এন্ড প্রফিট। সুতরাং যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি ফিক্সড এক্সপেন্সেস আমরা বাদ দেই তাহলে পেয়ে যাব নেট ইনকাম। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন দুইটা জিনিস বিয়ার করে, ফিক্সড এক্সপেন্সেস এন্ড নেট ইনকাম বা প্রফিট। সুতরাং কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা প্রফিট বাদ দেই তাহলে পাবো ফিক্সড এক্সপেন্সেস, যদি কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্সড এক্সপেন্সেস বাদ দেই তাহলে পেয়ে যাব নেট অপারেটিং ইনকাম। এখন কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে যদি কোনো ফিক্সড এক্সপেন্সেস না থাকে তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটাই আমাদের প্রফিট। এই কথাটা এখানে কেন বলেছি পরে আমাদের হয়তো এটা আমাদের কাজে দিবে। সো কন্ট্রিবিউশন মার্জিনের মধ্যে যদি কোনো ফিক্সড কস্ট না থাকে তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটাই হচ্ছে প্রফিট। ওকে, management is anxious to increase the company's profit and sales asked for an analysis of a number of items. So ম্যানেজমেন্ট খুবই অ্যানশাস, প্রফিট শুধু উদ্বিগ্ন প্রফিটটা কিভাবে ইনক্রিজ করা যায়। সো এজন্য তারা আমাদের কিছু বিষয় অ্যানালাইসিস করতে বলেছেন। দেখি আমাদের কি কি অ্যানালাইসিসগুলো করতে হবে বা এখানে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে আছে। রিকোয়ারমেন্ট নাম্বার 1, compute the company's contribution margin ratio and variable expenses ratio. Number 2, compute the company's break-even point in both unit sales and dollar sales. Use the equation method. আমাদের break-even point বের করার তিনটা মেথড রয়েছে, ইকুয়েশন, কন্ট্রিবিউশন মার্জিন এন্ড গ্রাফ। তো এখানে ইকুয়েশন মেথড ইউজ করে বের করতে বলছে break-even point in units and also amount. Requirement 3, assume the sales increase by 4 lakh next year. ধরা হচ্ছে যে পরবর্তী বছর হয়তো
আমাদের সেলস ইনক্রিজ করবে 4 লাখ, if the cost behavior patterns remain unchanged, by how much will the company's net operating income increase? Use the contribution margin ratio to compute your answer. যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইউজ করি তাহলে পরবর্তী বছর 4 লাখ টাকা সেলস ইনক্রিজ হয়, তাহলে তোমাকে বের করতে হবে নিট অপারেটিং ইনকাম কত হবে বা কতটুকু ইনক্রিজ করবে, নিট অপারেটিং ইনকাম কতটুকু ইনক্রিজ করবে সেটা আমাদের বের করতে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অ্যাপ্লাই করে। দেন রিকোয়ারমেন্ট ফর রেফার টু দ্য অরিজিনাল ডাটা, অর্থাৎ যে ডাটাটা আমাদের দেয়া ছিল, সেলস 12 লাখ, ভেরিয়েবল এক্সপেন্সেস 9 লাখ, কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ, অ্যান্ড ফিক্সড কস্ট 2,40,000, নিট অপারেটিং ইনকাম 60,000, সেই ডাটাটাকে আমরা রেফার করে ওই ডাটা ধরে assume that next year management wants the company to earn a profit at least 90,000. How many units will have to be sold to earn this target profit? যদি এই 90,000 ডলার তারা প্রফিট অর্জন করতে চায়, তাহলে পরবর্তী বছর তাদেরকে কি পরিমাণ ইউনিট সোল্ড করতে হবে সেটা আমাদের দেখতে হচ্ছে। And requirement 5, refer to the original data, compute company's margin of safety in both dollar and percentage form. অর্থাৎ মার্জিন অফ সেফটি বের করতে হবে ডলারেও এবং পার্সেন্টেজ ফর্মেও। And requirement 6, compute the company's degree of operating leverage at the present level of sales. So operating degree of operating leverage বের করতে বলেছে আমরা বর্তমান সেলস ভলিউমে। Assume that through a more intense effort by sales staffরা অনেক এফোর্ট দিবে, the company sales increase by 8% next year এ কোম্পানির প্রফিটটা 8% ইনক্রিজ করবে। by what percentage would you expect net operating income to increase? তাহলে তুমি কি পরিমাণ অপারেটিং ইনকাম ইনক্রিজ করবে এটা এক্সপেক্ট করতে পারো। ইউজ দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ টু অবটেইন ইউর অ্যান্সার। তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ ইউজ করে আমরা এই অ্যান্সারটা খুঁজবো। ওকে, আমরা দেখে আসছি এক্সাম্পল, একটু আগে আমরা দেখে আসছি। তো ভেরিফাই ইউর অ্যান্সার টু বি, আমাদের বি তে যে অ্যান্সারটা বের হবে সেটাকে ভেরিফাই করতে বলছে বাই প্রিপেয়ারিং এ নিউ কন্ট্রিবিউশন ফরমার ইনকাম স্টেটমেন্ট শোয়িং অ্যান 8% ইনক্রিজ ইন সেলস। অর্থাৎ আমরা তো এখানে শুধু রিকোয়ারমেন্ট বিতে এসে আমরা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের মাধ্যমে আমরা প্রফিটটা খোঁজার চেষ্টা করেছি, এখন সেটা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে প্রুভ করতে হবে, ভেরিফাই করতে হবে যে হ্যাঁ ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের মাধ্যমে আমরা যে প্রফিটটা খুঁজেছি এখানে এটা ঠিক আছে। Then 7, refer to the original data. If an effort to increase sales and profit, management is considering the use of a high quality speaker, the high quality speaker would increase variable cost 3 per unit। অর্থাৎ তারা এখন একটা নতুন করে নিয়ে আসতে চাচ্ছে হাই কোয়ালিটি স্পিকার, এটা তারা কনসিডার করতে চাচ্ছে, এতে তাদের প্রফিটও ইনক্রিজ করবে, সেলস ইনক্রিজ করবে, সেটা চিন্তা করতেছে। যদি এটা নিয়ে আসে তাহলে তাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট যা আছে এখন আছে 45, সেটা ইনক্রিজ হয়ে 3 টাকা বা $3 ইনক্রিজ হয়ে হবে 48। বাট ম্যানেজমেন্ট কুড eliminate on qualities inspector who is paid a salary of 30,000 per year। তাহলে ম্যানেজমেন্ট একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে ইলিমিনেট করতে পারবেন, তাকে বাদ দিতে পারবেন, যাকে মান্থলি স্যালারি যাকে স্যালারি পেড করা হয় 30,000 পার ইয়ার, তাকে এক বছরে 30,000 স্যালারি দেওয়া হয়। সুতরাং স্যালারিটা কমে যাচ্ছে, স্যালারি ফিক্সড এক্সপেন্সেস, সুতরাং ফিক্সড এক্সপেন্সেসটা কমে যাচ্ছে। ফিক্সড এক্সপেন্সেস ছিল 2,40,000, সেখান থেকে 30,000 কমে যাবে। ওকে ফাইন। The sales manager estimated that the higher quality speaker would increase annual sales by at least 20%। যদি এই সিচুয়েশন রেজ করেন তাহলে বিক্রয়টা বৃদ্ধি পাবে 20%। এই সিচুয়েশন হলে আমাদের করণীয় কি? assume that changes are made as described above। এই উপরে যে কথাগুলো বলা আছে সেগুলো তারা মেড করছে, সেগুলো তারা চেঞ্জ করেছে। prepare a projected contribution from an income statement for next year, show data on a total per unit and percentage basis। অরিজিনাল ডাটা যেখানে দেয়া ছিল টোটাল সেলস প্রাইস, টোটাল অ্যামাউন্ট পার ইউনিট এন্ড পার্সেন্টেজ বেসিস, আমরা এখন এই যে প্রজেক্টেড চেঞ্জ সেই চেঞ্জটা ধরে একটা কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, লাইক
এক্সিস্টিং যে অরিজিনাল ডাটাগুলো দেয়া আছে তার আদলে। ওকে, দেন বি, কম্পিউট কোম্পানিজ নিউ ব্রেক ইভেন পয়েন্ট ইন বোথ ইউনিট সেলস এন্ড ডলার সেলস, অর্থাৎ ইউনিট এবং অ্যামাউন্ট দুইটাই আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে, ইউজ দ্য ফর্মুলা মেথডের মাধ্যমে। অ্যান্ড উড ইউ রিকমেন্ডেড দ্যাট দ্য চেঞ্জ বি মেড, তুমি কি মনে করো তাদের কি এই চেঞ্জটা করা উচিত কি উচিত না, তাদের রিকমেন্ডেশন তোমার কি হবে যদি সেলিং প্রাইসটা যদি তাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা করে ইনক্রিজ করে বা $3 ইনক্রিজ করে এবং ফিক্সড কস্ট 30,000 ডিক্রিজ করে এবং সেলস ভলিউমটা 20% ইনক্রিজ করে, তাহলে এই যে চেঞ্জটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট মনে করো কিনা, তোমার রিকমেন্ডেশন কি হবে, তারা কি চেঞ্জটা নিবে না নিবে না। ওকে, আমি আবারও বলে নিচ্ছি, তোমরা যখন সলিউশনটা লেকচারটা দেখবে তখন এই কোশ্চেনটা সামনে রাখবে, কারণ আমরা যখন সলিউশনে যাব তখন বারবার স্ক্রিন আমরা ওঠানামা করাতে পারছি না, আমাদের প্রবলেম হয়। এই যার জন্য হচ্ছে এটা যদি কোশ্চেন সামনে না থাকে আমরা কিন্তু সলিউশন বুঝতে কষ্ট হবে। এটা গ্যারিসনের বইয়ের এক্সাম্পল, গ্যারিসনের 10 এডিশন হোক, 12 হোক, 14 হোক, 15 হোক, 16 হোক, যে কোনো এডিশন বলতে 10 এর পরে এই অঙ্কটা সেম আছে, অঙ্কটা কোনো পরিবর্তন হয়নি। ওকে, সো আমাদের রিকোয়ারমেন্ট অনে আমাদের কি ছিল, রিকোয়ারমেন্ট অনে আমাদের বের করতে বলেছিল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অ্যান্ড ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও অ্যান্ড ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও বের করতে বলেছে রিকোয়ারমেন্ট অনে। সো আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল টু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই ইউনিট সেলিং প্রাইস। সো ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আমাদের প্রবলেমই দেয়া আছে $15 পার ইউনিট অ্যান্ড ইউনিট সেলিং প্রাইস 60। সো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 25, আমাদের টাইম লস করার প্রয়োজন নাই, কারণ আমরা এটা খুব সহজ, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই ইউনিট সেলিং প্রাইস ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 25% and variable expenses ratio, variable expenses divided by selling price, variable expenses per unit 45 and selling price 60, so variable expenses ratio 75. Okay, that's fine. যে কোনো রেশিও হয় সেলিং এর ভিত্তিতে বা সেলস এর ভিত্তিতে রেশিওটা আমরা করে থাকি। দেন রিকোয়ারমেন্ট 2 তে আমাদের কি চেয়েছিল, রিকোয়ারমেন্ট 2 তে চেয়েছিল compute the break even point in units and amount, এটা আমাদের বের করতে বলছে এক্সিস্টিং যে ইনফরমেশন দেওয়া আছে তার বেসিসে, অরিজিনাল ডাটার বেসিসে আমাদের বের করতে বলছে, এবং এখানে আমাদের বের করতে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ইকুয়েশন ফর্মুলা। সো প্রফিট ইকুয়াল টু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইনটু কোয়ান্টিটি, কতগুলো বিক্রি করবো সেটা, মাইনাস ফিক্সড এক্সপেন্সেস। আমরা যখন গত লেকচার দেখেছিলাম, সো অ্যাকর্ডিং টু ইকুয়েশন মেথড তখন আমরা দেখেছিলাম সেলস ইকুয়াল টু সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট, অথবা আমরা দেখেছিলাম ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, এরকমের আমরা দেখেছিলাম। তো ওইটা এবং এটা একই রকমের, একই ফর্মুলা, এটা একটু সংক্ষেপে করা হয়েছে, আসলে ইকুয়েশন ফর্মুলা এখানে দেওয়া আছে। সুতরাং যখন আমরা একটু প্র্যাকটিক্যাল করব তখন দেখা যাবে নিজেদের প্রয়োজন আমরা চেঞ্জ করে নিচ্ছি আমাদের মতো করে, এটা কয়েকটা অঙ্ক করলে দেখবা যে তোমার জন্য সহজ হয়ে যাবে। সো অ্যাকর্ডিং টু ইকুয়েশন ফর্মুলা প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড এক্সপেন্সেস। আমরা যখন কোশ্চেনটা দেখেছিলাম তখন কি দেখেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ফিক্সড এক্সপেন্সেসটা বাদ দেই তাহলে পেয়ে যাচ্ছি প্রফিট। আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল 3 লাখ এবং ফিক্সড কস্ট ছিল 2,40,000 এন্ড প্রফিট ছিল 60,000। যেহেতু আমরা বের করতে চাচ্ছি ব্রেক ইভেন পয়েন্ট, আমরা জানি যে ব্রেক ইভেন পয়েন্টে এসে কোনো প্রফিট থাকে না, কোনো লসও থাকে না, সো প্রফিট ইকুয়াল টু 0 এন্ড ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন 15 এন্ড কোয়ান্টিটি কত, এটা কোয়ান্টিটিতে আমরা খুঁজতে চাচ্ছি যে কতগুলা বিক্রি করলে প্রফিট এবং লস সমান হবে, 0 হবে। সুতরাং কিউ মাইনাস ফিক্সড এক্সপেন্সেস 2,40,000। ওকে, so 15 q equal to 2,14,000 and q equal to 16,000। যদি আমরা ইকুয়েশনে যাই তাহলে q পেয়ে যাচ্ছি 16,000 ইউনিটস অর 9,60,000। যদি আমরা এই ইকুয়েশন ফর্মুলা যাই তাহলে দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানের
ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট হচ্ছে 16,000 ইউনিটস এবং অ্যামাউন্ট হচ্ছে 9,60,000। সো আমরা দুইটাই পেয়ে যাচ্ছি। যদি একটা পাই তাহলে আরেকটা পাওয়া খুব সহজ। ইউনিট পেয়ে গেলে সেখান থেকে সেলিং প্রাইস দ্বারা মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি আমরা অ্যামাউন্টের পরিমাণটা, অর্থাৎ কত টাকা বা কত ডলার বিক্রি করলে তার ব্রেক ইভেন পয়েন্ট হবে। সুতরাং 16,000 ইউনিট বিক্রি করলে তাদের লাভ লস সমান থাকবে, লাভও হবে না লসও হবে না, অথবা 9,60,000 বিক্রি করলে তাদের লাভও হবে না লসও হবে না। রিকোয়ারমেন্ট 2 তে আমাদের বের করতে বলেছিল যে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস কত এন্ড ব্রেক ইভেন পয়েন্ট ইন অ্যামাউন্ট কত আমরা দেখালাম। দেন 3 রিকোয়ারমেন্ট 3, আমাদের রিকোয়ারমেন্ট 3 কি বলছে? রিকোয়ারমেন্ট 3 তে বলা হয়েছে যে যদি বিক্রয় 25% ইনক্রিজ হয়, যদি বিক্রয় 25% ইনক্রিজ হয়, নেক্সট ইয়ার তার এস্টিমেট করছে যে বিক্রয়টা 25% ইনক্রিজ করতে পারে। যদি বিক্রয় 25% ইনক্রিজ হয় তাহলে কন্ট্রিবিউশন ফর্মুলা বা কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করে আমাদের দেখাতে হবে যে নিট অপারেটিং ইনকাম কতটুকু ইনক্রিজ করবে। আমরা অন্য কোনো ফর্মুলা যেতে পারছি না, আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ইউজ করে, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইউজ করে বের করতে হচ্ছে যে আমাদের ইনকাম কত হবে। সো ইনক্রিজ ইন সেলস 4 লাখ into a contribution margin 25%, so expected increase in contribution margin 1 lakh। যদি আমরা সেলসকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা গুণ করি বা মাল্টিপ্লাই করি তাহলে পাবো টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। যদি সেলসকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। যেমন সেলসকে যদি আমরা ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও দ্বারা গুণ করি তাহলে পাবো মোট ভেরিয়েবল এক্সপেন্সেস। সেম যদি সেলসকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। আমি শুরুতে এই কোশ্চেনের শুরুতে যে কথাটা বলেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন বহন করে ফিক্সড কস্ট এবং প্রফিট। যেমন আমাদের এই যে কোশ্চেনটা সেখানে দেয়া ছিল কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ, যার মধ্যে ফিক্সড কস্ট ছিল 2,40,000 এন্ড প্রফিট ছিল 60,000। আরো একটা কথা আমরা বলেছিলাম যে ব্রেক ইভেন পয়েন্টের পর যা বিক্রি করা হয়, যেহেতু ব্রেক ইভেন পয়েন্টে এসে সকল লাভ ক্ষতি কোনো কিছুই নেই সমান, সকল খরচকে ওখানে মেকআপ করা হয়, দ্যাট মিনস ফিক্সড কস্টকে কভার করা হয়। যেহেতু ফিক্সড কস্ট আমরা মিট করে ফেলি ব্রেক ইভেন পয়েন্ট স্তরে এসে, সুতরাং ব্রেক ইভেন পয়েন্টের পর যা বিক্রি করা হবে সেখানে কোনো ফিক্সড কস্ট আর থাকবে না, বা ফিক্সড কস্ট আমাদের আর মিট করতে হচ্ছে না, কভার করতে হচ্ছে না। সুতরাং ব্রেক ইভেন পয়েন্টের পর কন্ট্রিবিউশন মার্জিন যা আসে এটাই প্রফিট, যেটা আমরা অঙ্কটা পড়ার সময় বলেছিলাম। হ্যাঁ, সুতরাং বিকজ দ্য ফিক্সড এক্সপেন্সেস আর নট এক্সপেক্টেড টু চেঞ্জ, নেট অপারেটিং ইনকাম উইল ইনক্রিজ বাই দ্য এন্টার 1 লাখ ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন কম্পিউটেড অ্যাবাভ। আমরা উপরে যে কন্ট্রিবিউশন মার্জিন অ্যাবাভ যে বের করেছি এখানে, সুতরাং এটা হচ্ছে তার নেট ইনকাম। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের পর এক্সেস যেটা বিক্রি করা হবে সেখানে কন্ট্রিবিউশন মার্জিনটাই হচ্ছে তার নেট ইনকাম। ব্রেক ইভেন পয়েন্টের পর যে ইউনিটটা বিক্রি করা হয় সেখানে শুধু ভেরিয়েবল কস্ট ইনকার্ড হয়, ফিক্সড কস্ট ইনকার্ড আর প্রয়োজন পড়ে না। সুতরাং ভেরিয়েবল কস্টটা কভার করতে পারলি বাকিটা প্রফিট হিসেবে থেকে যাচ্ছে। দ্যাট মিনস সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট কন্ট্রিবিউশন মার্জিন, যেহেতু ভেরিয়েবল কস্ট কভার করেছে সুতরাং কন্ট্রিবিউশন মার্জিন যা থাকবে এটাই হচ্ছে প্রফিট। সুতরাং ইউজিং দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, দিস ইজ কন্ট্রিবিউশন মার্জিন and all are profit because these amount are sales excess of break even point. Okay, then requirement 4, তোমরা অবশ্যই কোশ্চেনটা সামনে রাখবে এবং যখন আমরা যে রিকোয়ারমেন্টটা আমরা দেখছি সাথে সাথে ওইটা পড়ে নিতে হবে, একটু থেমে ওইটা পড়ে নিতে হবে, একটু হোল্ড করে ওইটা পড়ে নিতে হবে যে আসলে কোশ্চেনে কি বলেছে, তাহলে এটা ক্লিয়ারলি বোধগম্য হবে, আদারওয়াইজ একটু কঠিন হবে বোঝাটা। সো রিকোয়ারমেন্ট 4 আমাদের কি চেয়েছে? রেফার টু দ্য অরিজিনাল ডাটা, অ্যাজিউম দ্য নেক্সট ইয়ার ম্যানেজমেন্ট ওয়ান্টস দ্য কোম্পানি টু আর্ন এ মিনিমাম প্রফিট অফ 90,000। অর্থাৎ যদি কোম্পানি নেক্সট ইয়ারে 90,000 টাকা প্রফিট বা $90,000 প্রফিট অর্জন করতে চায় তাহলে তাকে কি পরিমাণ সেলস করতে হবে এটা আমাদের বের করতে বলছে। হ্যাঁ, আমাদের বের করতে বলছে টার্গেট প্রফিটকে যদি সে মিট করতে চায় তাহলে কতগুলা ইউনিট তাকে বিক্রি করতে হচ্ছে। ওকে, যদি আমরা ইকুয়েশন ফর্মুলায় যাই তাহলে হচ্ছে প্রফিট
যেটা আমরা ব্রেক ইভেন পয়েন্টে করে আসছি, সেম ফর্মুলা, প্রফিট ইকুয়াল টু ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইন্টু কোয়ান্টিটি। কোয়ান্টিটি আমরা খুঁজতেছি কতগুলো বের করবো সেটা জানি না, মাইনাস ফিক্সড এক্সপেন্সেস। সো প্রফিট ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড এক্সপেন্সেস, কারণ কন্ট্রিবিউশন মার্জিনই কন্টেন করে প্রফিট এবং ফিক্সড এক্সপেন্সেস। সুতরাং কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমরা ফিক্সড এক্সপেন্সেস বাদ দেই তাহলে পেয়ে যাচ্ছি প্রফিট। সো আমরা প্রফিট অর্জন করতে চাই 90,000, ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন 15 ইন্টু কোয়ান্টিটি কিউ কতগুলো বিক্রি করতে হবে সেটা আমরা খুঁজতেছি, এন্ড মাইনাস ফিক্সড এক্সপেন্সেস 2,40,000। সো যদি আমরা ইকুয়েশন করতে যাই তাহলে যদি ইকুয়েশনটা আমরা করে ফেলি তাহলে পেয়ে যাচ্ছি কিউ ইকুয়াল টু 22,000 ইউনিটস। দ্যাট মিনস প্রতিষ্ঠানকে 22,000 ইউনিট বিক্রি করতে হবে, 22,000 ইউনিটস বিক্রি করতে হবে যদি সে অর্জন করতে চায় 90,000 প্রফিট। অর্থাৎ টার্গেট 90,000 প্রফিট ফুলফিল করতে হলে, মিট করতে হলে তাকে বিক্রি করতে হচ্ছে 22,000 ইউনিটস। যদি আমরা ইউজ করি ফর্মুলা মেথড অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন মেথড, সো ফর্মুলা মেথড, unit sales to attain the target profit or record sales in unit equal to target profit plus fixed cost, অথবা fixed cost plus target profit is does not matter, divided by contribution margin per unit. Fixed cost 2,40,000 and target profit 90,000 divided by contribution margin per unit, that means 22,000 units. So this is the way to compute the record sales in unit to meet the target profit. এখানে 90,000 টার্গেট প্রফিট মিট করার জন্য তাকে 22,000 ইউনিট বিক্রি করতে হবে। আমরা ইকুয়েশন মেথডেও দেখলাম, ফর্মুলা মেথডেও আমরা দেখলাম। ওকে, এটা আমরা অ্যামাউন্টও দেখতে পারতাম যে টার্গেট প্রফিট প্লাস ফিক্সড এক্সপেন্সেস বা ফিক্সড এক্সপেন্সেস প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এভাবে আমরা করতে পারবো। দেন রিকোয়ারমেন্ট 5, রিকোয়ারমেন্ট 5 এ আমাদের কি চেয়েছে, রেফার টু দ্য অরিজিনাল ডাটা, কম্পিউট দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন বোথ ডলার এন্ড পার্সেন্টেজ ফর্মুলা। অর্থাৎ আমাদের বের করতে হচ্ছে মার্জিন অফ সেফটি, এটা ইউনিটে বের করব, সরি এটা আমরা ডলারেও বের করব, অ্যামাউন্টে বের করব এবং রেশিওতে বের করব। সো মার্জিন অফ সেফটি, টোটাল সেলস, উই নো দ্য মার্জিন অফ সেফটি ইকুয়াল টু টোটাল সেলস অর অ্যাকচুয়াল সেলস মাইনাস অ্যাকচুয়াল সেলস, টোটাল সেলস অর এক্সপেক্টেড সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। সো টোটাল সেলস 12 লাখ মাইনাস ব্রেক ইভেন সেলস 9,60,000। অরিজিনাল ডাটা আমাদের কোশ্চেনে যে প্রথমে যে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে, ডাটাটা দেওয়া আছে, তার ভিত্তিতে হচ্ছে আমাদের ব্রেক ইভেন সেলস 9,60,000। সো মার্জিন অফ সেফটি 2,40,000। ওকে, 2,40,000। সো মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ বা মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি ইন ডলার্স ডিভাইডেড বাই টোটাল সেলস আর মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই total sales. Margin of safety 2,40,000 divided by total sales 12 lakh equal to 20%. Easy. Margin of safety and margin of safety ratio 20%. Okay, fine. Then requirement 6. দেখি requirement 6 এ আমাদের কি চেয়েছে বা কি করতে বলেছে। Requirement 6, compute the company's degree of operating leverage at present level of sales. এখানে requirement 6 এর তিনটে আমাদের রিকোয়ার্ড আছে, A B C। এতে বলেছে যে আমাদের বের করতে হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। উই নো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই নিট অপারেটিং ইনকাম। কন্ট্রিবিউশন মার্জিন 3 লাখ অরিজিনাল ডাটায় দেয়া আছে আমাদের, এন্ড নিট অপারেটিং ইনকাম 60,000। সো 5 টাইমস ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ 5 টাইমস। এখন যদি আমাদের সেলসটা 8% ইনক্রিজ হয় তাহলে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের মাধ্যমে আমাদের দেখাতে বলছে যে কত পার্সেন্ট নিট অপারেটিং ইনকাম ইনক্রিজ করবে। সো আমরা জানি ইনক্রিজ ইন সেলস বা পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন সেলস 8% ইনটু ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। সো 8% ইনটু 5 টাইমস ইকুয়াল টু 40%। তাহলে বলতে পারছি আমরা যদি 8% সেলস ইনক্রিজ করে তাহলে এক্সিস্টিং প্রফিটের 40% প্রফিট ইনক্রিজ করবে। অর্থাৎ নিট ইনকাম আছে 60,000, এই 60,000 এর 40% প্রফিট ইনক্রিজ করবে। এটা আমরা ইউজিং দ্য ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ আমরা দেখলাম যে যদি সেলস ইনক্রিজ করে 8% তাহলে প্রফিট ইনক্রিজ করবে এক্সিস্টিং প্রফিটের 40%। ওকে, এখন রিকোয়ারমেন্ট সিতে এসে বলছে যে ফাইন, আমরা যে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের মাধ্যমে এটা দেখলাম যে 40% প্রফিট ইনক্রিজ করবে, এটা একটু তুমি কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে ভেরিফাই করে দেখাও যে হ্যাঁ ঠিক আছে এটা ইনক্রিজ করে। ওকে ফাইন, দেখছি আমরা ইফ সেলস ইনক্রিজ বাই 8% দ্যাট মিন্স
Sales will be 21,600 units. That means 20,000 into 1.08. That means 8% increase হচ্ছে, so 1.08 হচ্ছে। অথবা আমরা এভাবে করতে পারতাম 20,000 plus 20,000 into 8%, একই অ্যামাউন্ট আসতো 11,600। অর্থাৎ যদি আমাদের বিক্রয়টা 8% বৃদ্ধি পায়, তাহলে নতুন আমাদের বিক্রয়ের পরিমাণ হবে 21,600 units, and new contribution from our income statement would be as follows. So sales 21,600 units, and total sales will be 12,96,000, and per unit 60% of sales, 100% আমাদের এগুলো করতে বলেছে, টোটাল পার ইউনিটের পার্সেন্টেজ অফ সেলস আমাদের দেখাতে হচ্ছে। and variable expenses 21,600 units into 45, that means 9,72,000 units, 2,000 amount total by dollars, and per unit this amount, percentage this, contribution margin, sales minus variable expenses, so 3,24,000, per unit 15, and percentage 25%, fixed expenses 2,40,000, so net operating income 84,000। আমাদের এক্সিস্টিং ছিল 60,000, এখন এটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 84,000। সো আমরা দেখছি কিভাবে এটা ইনক্রিজ হলো। Thus, the 84,000 expected net operating income for the next year represent a 40% increase over the 60,000 net operating income earned during the current year. Like this, আমাদের এখন প্রফিট বৃদ্ধি পেয়ে হচ্ছে 84,000 মাইনাস আমাদের এক্সিস্টিং প্রফিট ছিল 60,000 divided by existing profit 60,000. So profit increase 24,000 of 60,000. 60,000 আগে ছিল, এখন বৃদ্ধি পাচ্ছে 24,000, so profit increase 40%. So it is proved that, it is verified. Note that the increase in sales from 20,000 to 21,600 unit has increased both in sales and ভেরিয়েবল এক্সপেন্সেস। অবশ্যই যদি বিক্রয় বৃদ্ধি পায়, ওটা আমাদের নরমালি যদি বিক্রয় বৃদ্ধি পায়, তাহলে ভেরিয়েবল এক্সপেন্সেস পার ইউনিটে ঠিক থাকে, এটা সে বৃদ্ধি পাবে। ভেরিয়েবল এক্সপেন্সেস ইজ দ্যাট হুইচ ভ্যারিজ অন প্রোডাক্ট অর সেলস, যেটা সে পরিবর্তন হয় মোট অ্যামাউন্টটা, বাট পার ইউনিটে সে পরিবর্তন হচ্ছে না, এটা আমাদের অ্যাজাম্পশন। ওকে, সো আমরা ভেরিফাই করে দেখলাম, যদি বিক্রয় 8% ইনক্রিজ হয় and degree of operating leverage 5 times হয়, তাহলে আমাদের প্রফিট ইনক্রিজ করছে 40% of existing profit। এটা আমাদের ফর্মুলা ছিল অ্যাকর্ডিং টু ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। ওকে, এখন আমরা কন্ট্রিবিউশন ফ্রম আর ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে ভেরিফাই করে দেখলাম যে হ্যাঁ এটা ঠিক আছে, যে হ্যাঁ 40% ইনক্রিজ হয়েছে। ওকে, এন্ড দেন রিকোয়ারমেন্ট 7 তোমরা একটু কোশ্চেনটা দেখে নিও, রিকমেন্ড 7 এ কি বলছে। In an effort to increase sales and profit, management is considering the use of higher quality speaker. Profit এবং সেলস ইনক্রিজ করার জন্য তারা এখন ইউজ করতে চায় হায়ার কোয়ালিটির স্পিকার। The higher quality speaker should increase variable cost by 3 per unit. এর ফলে $3 করে বা 3 করে পার ইউনিটে ভেরিয়েবল কস্ট ইনক্রিজ করবে। But management could eliminate one quality inspector who is paid salary of 30,000 per year. এবং এর ফলে ম্যানেজার একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে বাদ দিতে পারবেন, যাকে ইয়ারলি স্যালারি দেওয়া হয় 30,000। দ্যাট মিনস 30,000 ফিক্সড কস্টকে আমরা ডিক্রিজ করতে পারবো। The sales manager estimate that the higher quality speaker would increase annual sales by at least 20%. তাহলে 20% আমাদের বিক্রয়টা বৃদ্ধি পাবে। যদি এই সিচুয়েশন হয়, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 করে ইনক্রিজ করে, ফিক্সড কস্ট 30,000 পার ইয়ার ডিক্রিজ করে, এবং সেলস ভলিউম 20% ইনক্রিজ হয়, যদি এই সিচুয়েশন হয়, তাহলে তোমাকে আমাদেরকে বের করতে বলছে নাম্বার এ, assume that changes are made as described above. ধরে নিলাম যে আমাদের এই পরিবর্তনটা আমরা করেছি। Prepare a projected income statement for next year, show data on total per unit at percentage basis. তাহলে একটা ইনকাম স্টেটমেন্ট আমাদের করতে বলছে প্রজেক্টেড, যদি চেঞ্জটা ধরে আমাদের একটা পজিটিভ ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, এবং সেখানে দেখাতে বলছে টোটাল কত, পার ইউনিট কত, পার্সেন্টেজে কত, সেটা আমরা দেখাচ্ছি, যেটা আমরা একটু আগে দেখিয়ে আসছিলাম রিকোয়ারমেন্ট 6 এ। দেন বি,
compute the company's new break-even point in both in units and dollars of sales. তাহলে এই চেঞ্জের ফলে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত হবে ইউনিটে এবং ডলারে। ইউজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন মেথড, কন্ট্রিবিউশন মার্জিন মেথডে আমাদের এটা করতে বলছে। এন্ড সি উড ইউ রিকমেন্ডেড দ্যাট দ্য চেঞ্জ বি মেড, তুমি কি মনে করো, রিকমেন্ডেশন করো যে এই চেঞ্জটা কি করা উচিত কি উচিত না। ওকে, তাহলে রিকোয়ারমেন্ট এ, অর্থাৎ এই পরিবর্তনগুলো ধরে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা করে ইনক্রিজ করবে, ফিক্সড কস্ট 30,000 কমে যাবে এবং সেলস 20% ইনক্রিজ হবে। এই চেঞ্জগুলো ধরে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছেন। সো এই 20% দেখছি আমরা রিকোয়ারমেন্ট এ। A 20% increase in sales would result in 24,000 units being sold next year, 20,000 units into 1.20, because sales will increase 20%, so sales will be 24,000 units. So let's see income statement. Sales 24,000 units, selling price 60, so sales, total sales will be 14,40,000 and percentage of sales 100%. Variable expenses পার ইউনিট 48 কেন, আমাদের 3 করে ইনক্রিজ করছে, $3 করে ইনক্রিজ করবে পার ইউনিটে। তো এক্সিস্টিং ছিল 45 প্লাস 3, যেটা এখানে দেয়া আছে 45 প্লাস 3, দ্যাট মিন্স 48। ওকে, সো 48 টোটাল ভেরিয়েবল এক্সপেন্সেস 11,52,000 এন্ড ভেরিয়েবল এক্সপেন্সেস রেশিও 80%। এই যে 80% আমরা এখানে পেয়েছি, দ্যাট মিন্স 48 ডিভাইড বাই 60 ইকুয়াল টু 80%। And contribution margin 2,88,000 and per unit 12 and percentage of sales 20%. Okay, এখন contribution margin minus fixed expenses, 2,10,000, 2,40,000 না, কেন না, কারণ আমাদের একটা ফিক্সড এক্সপেন্সেস একজন কোয়ালিটি ইন্সপেক্টর ছিল, তাকে এলিমিনেট করা হয়েছে, যার ইয়ারলি স্যালারি ছিল 30,000। সো 30,000 ফিক্সড কস্ট ডিক্রিজ হওয়ার ফলে নতুন ফিক্সড কস্ট হচ্ছে 2,10,000। সো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট বা ফিক্সড এক্সপেন্সেস ইকুয়াল টু নিট অপারেটিং ইনকাম 78,000। এটা আমরা এখানে দেখলাম যে 78,000। এটা আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট করলাম অ্যাকর্ডিং টু চেঞ্জড ইনফরমেশন। আমরা ধরে নিলাম যে প্রপোজড চেঞ্জটা আমরা করেছি। তো সেই চেঞ্জের মাধ্যমে দ্যাট মিন্স ভেরিয়েবল কস্ট পার ইউনিট 3 টাকা ইনক্রিজ করেছে, ফিক্সড কস্ট 30,000 ডিক্রিজ করেছে এবং সেলস ভলিউম 20% ইনক্রিজ করেছে। এগুলা কনসিডার করার ফলে আমাদের নিট ইনকাম এখন দাঁড়াচ্ছে 78,000। ওকে, রিকোয়ারমেন্ট এ। দেন রিকোয়ারমেন্ট বি তে আমরা যাচ্ছি। সো এই রিকোয়ারমেন্টের একটু কিছু একটা নোট ছিল, নোট দ্যাট দ্য চেঞ্জ ইজ in per unit variable expenses result in change in both per unit contribution margin and contribution margin ratio. হ্যাঁ, এই সেলিং ভেরিয়েবল কস্ট পরিবর্তন হওয়ার ফলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে পরিবর্তন হয়েছে এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিওতে পরিবর্তন হয়েছে। এক্সিস্টিং বা অরিজিনাল ডাটায় আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ছিল 15 এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ছিল 25। ওকে, দেন রিকোয়ারমেন্ট বি। বিতে বলেছে যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস বের করতে বলেছে এবং ব্রেক ইভেন পয়েন্ট ইন অ্যামাউন্ট বের করতে বলেছে। এটা কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাটের মাধ্যমে বা ফর্মুলা মেথডের মাধ্যমে। সো উই নো ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস ইকুয়াল টু ফিক্সড এক্সপেন্সেস ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। সো ফিক্সড এক্সপেন্সেস 2,10,000, আমাদের 30,000 কমার পরে 30,000 ডিক্রিজ করার পরে একজন কোয়ালিটি ইন্সপেক্টরকে আমরা এলিমিনেট করতে পেরেছি, সুতরাং তার স্যালারিকে আমরা ডিক্রিজ করতে পারবো, এলিমিনেট করতে পারবো। দ্যাট মিন্স fixed cost 2,10,000 divided by contribution margin per unit 12. So contribution, so break even point in units 17,500. 17,500 fixed expenses divided by unit contribution margin, by contribution margin per unit. And dollar sales in break even point, fixed expenses divided by contribution margin ratio. So fixed expenses 2,10,000 divided by contribution margin ratio 20%. That means 10,50,000 অথবা এই 17,500 ইনটু সেলিং প্রাইস পার ইউনিট 60, এটা করলে আমরা পারতাম। সেলিং প্রাইস পার ইউনিট 60, আমরা এটা এভাবে মাল্টিপ্লাই করলে আমরা পারতাম। এনিওয়ে আমরা রেশিও কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা করেছি। দেন সি,
তোমার কাছে জানতে চেয়েছে বা আমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা এই পরিবর্তনটাকে সাপোর্ট করি কিনা বা বা করি কিনা, অর্থাৎ আমাদের কাছে রিকমেন্ডেশন চেয়েছে সে কি এই চেঞ্জটা মেড করবে কি করবে না। ওকে, আমরা 1 রিকোয়ারমেন্ট 7 এর এ এবং বি তে দেখে আসছি প্রফিট ইনক্রিজ করেছে। দেখি আমরা কি রিকমেন্ডেশন দেওয়া যায়। ইয়েস, বেসড অন দিস ডাটা দ্য চেঞ্জ শুড বি মেড। The changes increase the company's net operating income from present 60,000 to 78,000. আমাদের existing income ছিল 60,000, সেটা ইনক্রিজ করে এখন হচ্ছে 78,000 per year. Although the changes also result in higher break even point. যদিও আমাদের ব্রেক ইভেন পয়েন্টটা 17,500 হচ্ছে, আমাদের এক্সিস্টিং ছিল 16,000, ব্রেক ইভেন পয়েন্ট আমাদের ইনক্রিজ হচ্ছে যদিও, কিন্তু আমাদের প্রফিট তো ইনক্রিজ করছে। দ্য কোম্পানিজ মার্জিন অফ সেফটি অ্যাকচুয়ালি বিকামস গ্রেটার দ্যান বিফোর। আমাদের এক্সিস্টিং আমাদের ব্রেক ইভেন আমাদের মার্জিন অফ সেফটি হচ্ছে টোটাল সেলস 14,40,000 মাইনাস ব্রেক ইভেন সেলস 10,50,000, অর্থাৎ 3,90,000 হচ্ছে আমাদের এখন মার্জিন অফ সেফটি, যেটা আমাদের এক্সিস্টিং মার্জিন অফ সেফটি ছিল 2,40,000। সো অ্যাজ শোন ইন 5, আমরা যে 5 নাম্বার রিকোয়ারমেন্টে দেখে আসছিলাম, দ্য কোম্পানিজ প্রেজেন্ট মার্জিন অফ সেফটি অনলি 2,40,000, দ্য সেভারাল বেনিফিট উইল রেজাল্ট ফ্রম দ্য প্রপোজড চেঞ্জেস। সুতরাং একাধিক বেনিফিট পাচ্ছি আমরা, মার্জিন অফ সেফটি ইনক্রিজ করছে এবং আমাদের প্রফিট ইনক্রিজ করছে, নেট ইনকাম ইনক্রিজ করছে। সুতরাং ইয়েস, বেসড অন দিস ডাটা দ্য চেঞ্জেস শুড বি মেড। সুতরাং আমাদের এইটা চেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করব। আমরা এতক্ষণ যে প্রবলেমটা দেখলাম, একটা অঙ্কের মাধ্যমে আমরা একাধিক অনেকগুলো রিকোয়ারমেন্টস, 7টা রিকোয়ারমেন্টস আমরা দেখলাম, এবং 7টা রিকোয়ারমেন্টের মধ্যে আবার যেমন 6 এবং 7 এর আবার 3টে করে এডিশনাল রিকোয়ারমেন্ট ছিল। তো আমরা তোমরা যখন অঙ্কটা দেখবে অবশ্যই কোশ্চেনটা সামনে রাখবে, তাহলে সুবিধা হবে। ওকে, তো আমরা প্রবলেমের সলিউশন দেখলাম। আমরা আজকের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা লেকচার 6 এবং 7 দুইটা লেকচারই আমরা সাজিয়েছি বা তৈরি করেছি গেরিসনের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং 16 এডিশন, বেসিক্যালি এটাকে আমরা বেশি জোর দিয়েছি, এবং কাইসুর ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং টুলস ফর বিজনেস ডিসিশন মেকিং এর 8 এডিশন। আমরা দুইটা বই ফলো করে এই লেকচারটা সাজিয়েছি, এবং তোমরা যদি আমরা অঙ্কটাও কিন্তু এই গেরিসনের বই থেকে দেখা, এটা আমাদের সিলেবাসে এই বইটা রেফার করা আছে, এবং এই বইটা খুবই সহজ, বলতে খুবই সাবলীল ভাষায় উপস্থাপনা করা আছে। যদি তোমরা এই বই দুইটা ফলো করো, বিশেষ করে গ্যারিসনের বইটা ফলো করো, তাহলে দেখবা যে এই চ্যাপ্টারটা আমাদের জন্য বোঝা সহজ হবে। আমি একটু আবার রিপিটেশনে যাচ্ছি, মানে একটু কথা রিপিট করছি আবার। সেটা হচ্ছে, আমরা যেহেতু অ্যাকাউন্টিং এ অনার্স করছি, আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, সুতরাং আমাদেরকে অ্যাকাউন্টিং ভালো করে জানতে হবে। এই কম্পিটিটিভ মার্কেটে বা কম্পিটিটিভ গ্লোবাল কম্পিটিটিভ যুগে এখন ম্যানেজমেন্ট পরিবর্তন হচ্ছে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর উপরে এমফাসাইজ দেওয়া হচ্ছে। সুতরাং ফিউচারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটা বড় রোল প্লে করবে ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টিং। অলরেডি করছে, কিন্তু আরো বেশি এটা চাহিদাটা আরো বেশি বেড়ে যাবে। সুতরাং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের ভালো করে জানতে হবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সিভিপি অ্যানালাইসিস হচ্ছে একটা অন্যতম টুলস এবং টেকনিক, যার মাধ্যমে কর্তৃপক্ষ আর ম্যানেজমেন্ট অথরিটি ডিসিশন মেক করে থাকে রিগার্ডিং সেলস, ভেরিয়েবল কস্ট আর বেলাবেলা, মানে অনেক বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। তো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, কারণ আমরা শুরুতেই বলে আসছিলাম ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ম্যানেজমেন্টদেরকে ইনফরমেশন প্রোভাইড করে থাকে তাদেরকে অ্যাকুরেট, কারেক্ট এবং প্রপার ডিসিশন নেওয়ার জন্য। যদি কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে এই বর্তমানে যে প্রতিযোগিতামূলক ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, এখানে আমাদের প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারবে না।
তো যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে যাই, অর্থাৎ যদি যেখানে আমরা সার্ভিস দিব সেখানে এসে যদি টুলসগুলো আমরা ভালো করে না জানি, তাহলে হয়তো আমি সেই প্রতিষ্ঠানে ভালো সার্ভিস দিতে পারবো না। আমি যে যেখানেই পড়ছি না কেন, আমাকে প্রুভ করতে হবে যে আমি পারি, যে দিস ইজ মি। সুতরাং তোমরা যে যেখানেই আসো, যদি নিজেকে প্রুভ করতে পারো যে দিস ইজ মি, আমার মধ্যে এগুলো আছে, আমি এগুলো ধারণ করি, তাহলে দেখবা ইট ডাজ নট ম্যাটার যে তুমি কোথা থেকে আসছো, কোথায় কি করছো, এটা কোনো ব্যাপারই হবে না। তো এই বইটা ভালো করে পড়বে। পাশাপাশি বাংলাদেশের যে রাইটারের বইগুলো আছে, যেটা তোমাদের কলেজ টিচার, তোমাদের স্যাররা তোমাদেরকে যেটা রেফারেন্স করে থাকেন অথবা যেগুলো ইউজুয়ালি ইউজ করে থাকো, পড়ে থাকে, সেগুলো তোমরা দেখতে পারো। বাংলাদেশের রাইটারের বইগুলো দেখতে পারো বা দেখবে, কারণ সেখানে অধিক পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে, অধিক পরিমাণে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশন করা আছে। আমরা তো একটা বেসিক জিনিস পেলাম, একটা গাইডলাইন পেলাম। এখন যদি একটু এক্সাম্পল দেখো, একটু বই দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো, তাহলে দেখবো যে এটা খুব সহজ হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি, আজকের লেকচার এখানে শেষ করতে চাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদেরকে ধন্যবাদ আবারও জানাচ্ছি, তোমরা দীর্ঘক্ষণ ধরে এই লেকচারটা শুনতেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো সবাই। আল্লাহ।